রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ চূড়ান্ত হয়নি জানালেন সিইসি। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক, চিঠি পেলে সাতক্ষীরার এমপির বিষয়ে সামনে রেখে আমরা আলোচনা করেছি। প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদকে গার্ড অফ অনার। গ্যাসের স্বল্প চাপে জ্বলছে না চুলা, হোটেল রেস্তোরাঁয় ভিড়, অনেক ফিলিং স্টেশন বন্ধ, ঘুরছে না কারখানার চাকা। সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চায় ঢাকা, দুই প্রধানমন্ত্রীর ফোনালাপ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হলে শিল্পে গ্যাস মিলবে না বললেন তথ্য উপদেষ্টা। হাসিনা সরকারের সময় অনুসন্ধান, উত্তোলন ও পরিকল্পনার অভাবে সংকট বললেন অর্থ উপদেষ্টা। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে আগুনে ঘুমন্ত 6 বাংলাদেশির মৃত্যু, নারায়ণগঞ্জে নিহতদের গ্রামের বাড়িতে মাতম। তিন দশকেও পূর্বাচলে কাঙ্ক্ষিত উন্নয়ন নেই, 21,000 প্লটের বিপরীতে মাত্র 3 শতাধিক স্থাপনা নির্মাণ। উত্তর সিটিতে যুক্ত হওয়ায় ঢেলে সাজানোর উদ্যোগ। ভারতে প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনকারীদের ফুটেজ দেখে 3,000 শিক্ষার্থী শনাক্ত, বিভিন্ন রাজ্যে ধরপাকড়, আটকদের মুক্তি দিতে ককরোচ পার্টির আলটিমেটাম। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে ভোটার তালিকার জন্য জাতীয় সংসদ কার্যালয়কে চিঠি দিয়েছে ইসি। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে বৈঠক শেষে সিইসি জানান, সরকার যখনই চাইবে নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি। একই সাথে সাতক্ষীরা 4 আসনের এমপির বিষয়ে সংসদ সচিবালয়ে রেফার করলে ব্যবস্থা নেবে কমিশন। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের এই তৎপরতা। রেওয়াজ অনুযায়ী মঙ্গলবার সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে বৈঠকে বসে কমিশন। সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে যোগ দেন অন্যান্য কমিশনাররাও। সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে 24 অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে। যদিও এর আগেই সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নিয়মিত সংসদ অধিবেশনের মধ্য দিয়ে এটি চূড়ান্তের কথা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 অনুসারে নির্বাচনের গুরুদায়িত্ব ভার ইসির উপর, যেখানে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের। ভারপ্রাপ্ত স্পিকারের সাথে ইসির এই বৈঠকে ভোটার তালিকা প্রস্তুত সহ আনুষঙ্গিক বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ভোটার তালিকা প্রস্তুতের বিষয়ে সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি। প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন। কোনো অসুবিধা। রাষ্ট্রপতি নির্বাচন ইসির দায়িত্ব উল্লেখ করে সিইসি বলেন, সরকার যখনই চাইবে প্রস্তুত থাকবে কমিশন। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রস্তুতির ব্যাপার আছে, কারণ আমাদের ওদিকেও ব্যস্ততা আছে। সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। বৈঠকে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের বিষয়ে আলোচনা হয়নি, তবে সংসদ সচিবালয় রেফার করলে কমিশন ব্যবস্থা নেবে। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না, আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা পরামর্শ করা লাগে ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়নি। মিয়া আমিরুল, এখন ঢাকা। দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব নিয়েই বঙ্গভবনে প্রথম অফিস করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। এ সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। দিনের শুরুতে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে।
দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে মঙ্গলবার সকালে বঙ্গভবনে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। এ সময় পিজিআরের একটি অশ্বারোহী দল তাকে বরণ করে নেন। অভ্যর্থনা জানিয়ে দলটি বঙ্গভবনের মূল ফটক থেকে ভেতর নিয়ে যান। সেখানে গার্ড অফ অনার গ্রহণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে। পরে তাকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তারা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনেই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রপতির দফতরে চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিং গ্রহণ করেন তিনি। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সংশ্লিষ্টরা বলছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সে লক্ষ্যেই স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে বঙ্গভবনের কার্যক্রম। আরিফ হোসেন, এখন, ঢাকা। রাজধানী জুড়ে চরম আকার ধারণ করেছে গ্যাস সংকট। গেল 2 সপ্তাহ ধরে মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা ও বাড্ডা সহ অধিকাংশ এলাকায় মিলছে না লাইনের গ্যাস। যাও বা ভোরের দিকে সামান্য সময়ের জন্য আসছে, তা চাহিদার তুলনায় অপ্রতুল। বিকল্প হিসেবে হোটেল রেস্তোরাঁর উপর নির্ভরতা বেড়েছে। অন্যদিকে লাইনের চাপ না থাকায় ফিলিং স্টেশনগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, যার প্রভাব ফেলছে বিদ্যুৎ উৎপাদনেও। ঢাকার গ্যাস সংকট নিয়ে আরও জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। বারবার চেষ্টা করেও জ্বালানো যাচ্ছে না চুলা। কয়েকদিন ধরে নেই লাইনের গ্যাস। মধ্যরাতে ঘণ্টাখানেকের জন্য এলেও রান্না শেষের আগেই নিভে যাচ্ছে চুলা। এমন পরিস্থিতিতে স্বাভাবিক জীবনেও দেখা দিয়েছে অচল অবস্থা। রাজধানীর বেশিরভাগ এলাকায় চেনা চিত্র এটি। প্রায় 2 সপ্তাহ ধরে গ্যাসের চাপ কমতে কমতে এখন প্রায় শূন্য। মিরপুর, মোহাম্মদপুর, পুরান ঢাকা, রামপুরা ও বাড্ডা সহ অনেক এলাকায় গ্যাসের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর। এমন পরিস্থিতিতে খাবার প্রস্তুত করা নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন গৃহিণীরা। এমনিতেই গ্যাস থাকে না, আর রাত 3টা কি 4টা বাজে আসে, আবার 5টা বাজে চলে যায়। গ্যাস যদিও আসে চলে যায়, থাকে না, মানে রান্না করাই যায় না। আমাদের দক্ষিণ পাড়া জিলপাড় হইতে পুরো মেন সড়ক কোনো গ্যাস নাই। এদিকে বাসায় রান্না বন্ধ থাকায় নগরবাসী ভিড় করছেন হোটেল রেস্তোরাঁয়। তবে সেখানেও বাড়তি চাপ। ব্যবসায়ীরা বলছেন, এলপিজি সিলিন্ডারের উচ্চ মূল্য আর সরবরাহ অনিশ্চয়তায় বেড়েছে খরচ। সব দ্রব্যমূল্যের রেট অনেক বেশি। গ্যাসটা তো এত মানে ওই রেটে গ্যাস নিয়ে চালা সম্ভব না। মানে এইভাবে চললে ব্যবসা চালা যাবে না। সরবরাহ না থাকায় রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ, আর যেগুলো চালু তাতেও লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার অভিযোগ চালকদের। এখানে এই যে প্রায় 3.5 ঘন্টার মতন বসে মানে 200 টাকা গ্যাস পাইছি। প্রত্যেক পাম্পে 4 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা এরকম লাগে। লাইনে গ্যাসের চাপ অর্ধেকে নেমে আসায় গাড়িতে গ্যাস ভরতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে বলে দাবি স্টেশন কর্তৃপক্ষের। আগে আমাদের 220 প্রেসার থাকতো, গাড়িটা অতি দ্রুত কাটতো, গাড়িতে এসে গ্যাস নিত 600 টাকার, আর এখন প্রেসার মাত্র 100। গ্যাসের চাপ কম থাকার জন্য অনেক সময় লাগতেছে, গাড়িতে গ্যাস ঢুকছে না। গ্যাস উৎপাদনের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। অনেক এলাকায় লোডশেডিং বেড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা। চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট মোকাবিলায় শিল্প কারখানা ও গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের চাপ কমিয়ে দিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। ফলে শিল্প, পরিবহন ও আবাসিক সব খাতে বেড়েছে দুর্ভোগ। উৎপাদন ব্যয় এবং সময় মতো পণ্য সরবরাহ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন উদ্যোক্তারা। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি মহেশখালীতে স্থাপিত 2টি এলএনজি টার্মিনালের উপর নির্ভরশীল। বাণিজ্যিক রাজধানী বলা হলেও চট্টগ্রাম কখনো চাহিদা অনুযায়ী গ্যাস পায় না। কখনো বিদ্যুৎ কেন্দ্র, কখনো সার কারখানা বন্ধ রেখে পরিস্থিতি সামাল দেয় কর্ণফুলী গ্যাস বিতরণ কর্তৃপক্ষ। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনালটি অগ্নি দুর্ঘটনায় বন্ধ হয়ে গেলে সরবরাহ কমে যাওয়ায় সংকট আরও বেড়েছে।
পরিস্থিতি সামাল দিতে শিল্প ও গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের চাপ কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বিভিন্ন ভারী শিল্প কারখানা, বস্ত্র ও সুতা কারখানার ডাইং ও ওয়াশিং প্লান্টে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুপুর 12টার পর থেকে কমতে থাকে চাপ। তখন বয়লার সহ বিভিন্ন মেশিন বন্ধ হয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে কাঁচামাল ও মেশিন। এতে ক্রেতাকে প্রতিশ্রুতি অনুযায়ী কাপড় সহ অন্যান্য পণ্য সরবরাহ সম্ভব হচ্ছে না। ফলে বাড়ছে উৎপাদন ব্যয় ও প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি। গ্যাসের প্রেশার মিনিমাম একটা প্রেশারে বয়লার অথবা এর সাথে যে ফিনিশিং মেশিনগুলো এগুলো পরিচালিত হয়। তো মেশিনের যখন বন্ধ হয়ে যায় কার্যক্রমটা, আপনি জানেন যে ডাইং মেশিনগুলো একটা কন্টিনিউয়াস প্রসেসে হয় এবং কন্টিনিউয়াস প্রসেসে কোনো একটা জায়গায় যদি ব্রেকআপ হয় টোটাল ফেব্রিক্সটাই ড্যামেজ হয়ে যায়। ইয়ার এবং গ্যাসের মিক্সচার ছাড়া তো স্টিম উৎপাদন সম্ভব না। তো যখন ইয়ার এবং গ্যাসের মিক্সচারটা প্রপারলি পাইতেছি না, তখন আমি স্টিম উৎপাদন করতে পারতেছি না। এখন স্টিম যখন প্রপারলি উৎপাদন করতে পারতেছি তখন আমার বয়লারেরও ক্ষতি হচ্ছে। গ্যাসের চাপ না থাকায় বন্ধ আছে নগরীর অনেক সিএনজি রিফুয়েলিং পাম্প। যেসব পাম্পে গ্যাস আছে সেখানেও চাপ কম। ফলে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হওয়ায় কমেছে চালকদের আয়। আর যে পাম্প খোলা থাকে পাম্প আমাদের 100-150 গাড়ি পিছে লাইন। এই ঘন্টার পরে ঘন্টা গ্যাস নিয়ে কোম্পানি ইনকাম দিতে হয়, 1000 টাকা নিজে ভাড়া মতো নিজের খরচা নিয়ে বহুত কষ্টে আছি। গ্যাস নেটওয়ার্কের শেষ প্রান্তে থাকা আবাসিক গ্রাহকরাও পড়েছেন দুর্ভোগে। অনেক এলাকায় সকাল থেকে গ্যাস চলে যাওয়ায় জ্বলছে না রান্নার চুলা। বিকল্প উপায়ে রান্না সারছেন গৃহিণীরা। সকালবেলা যে একটা বাচ্চারা স্কুলে যাবে, অফিসে যাবে, ওই সময় গ্যাসটা থাকে না, তখন নাস্তাগুলো রেডি করতে আমার একটু অনেক কষ্ট হয়। সংকটের বিষয়ে ক্যামেরায় কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মকর্তারা। জানান 270 মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে বর্তমানে পাওয়া যাচ্ছে 230 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী সপ্তাহ থেকে সরবরাহ বাড়লে সংকট কাটবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। চলমান গ্যাস সংকটে বেড়েছে বৈদ্যুতিক চুলার চাহিদা। এই বিষয়ে বাইতুল মোকাররম থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আত্মজ রহমান দিব্য। দিব্য, জানাবেন বাজারে কি ধরনের চুলার চাহিদা বেশি আর দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? অন্যয় আমরা জানি যে দেশে বর্তমানে যে চলমান গ্যাস সংকটটি রয়েছে, সেই সংকটের কারণে আসলে শুধুমাত্র যে সিএনজি স্টেশনগুলোর বাইরে আমরা যানবাহনের খুব বড় দীর্ঘ সারি দেখছি তা নয়। সেক্ষেত্রে এর পাশাপাশি যেহেতু রান্নার গ্যাসের ক্ষেত্রে আসলে এক ধরনের সংকট দেখা দিয়েছে, সেখানে খুব আসলে গ্যাসের যেই সংকটের কারণে আসলে মানুষ গ্যাসের চুলার পরিবর্তে এখন যেহেতু তাদের সাময়িক যেই দুরবস্থাটা, সেই অবস্থার থেকে উত্তরণ করতেই আসলে নিজেরা ইলেকট্রিক বা বৈদ্যুতিক যে চুলাগুলো রয়েছে, ইন্ডাকশন চুলা রয়েছে, ইনফ্রারেড চুলা রয়েছে, এসবের আসলে চাহিদা বেড়েছে বলে আমাদের দু একজন দোকানির সাথে কথা বলার সুযোগ হয়েছে, তারা জানিয়েছেন, এবং দু একজন ক্রেতার সাথেও কথা হয়েছে। তো দোকানিরা বলছেন যে আসলে অন্যান্য সময়ের তুলনায় গ্যাসের যে নর্মাল যে সময় থাকে, স্বাভাবিক সময়ের চেয়ে বর্তমান সময়ে আসলে 30 থেকে 40% আসলে গ্যাসের কারণে চুলার আসলে চাহিদা বেড়েছে আসলে বাজারগুলোতে। আমরা বাইতুল মোকাররম থেকে এমনটাই জেনেছি আসলে দোকানীদের সাথে কথা বলে, এবং ক্রেতারা বলছেন যে অনেকে আসলে বৈদ্যুতিক চুলা পছন্দ করার অন্যতম একটি বড় কারণ হচ্ছে যেহেতু গ্যাস সংকট থাকলে সেটা দিয়ে তারা আসলে রান্না বান্নার কাজ সারতে পারেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যেহেতু আসলে সিলিন্ডার গ্যাসের একটি বিস্ফোরণের কথাও তারা তুলে ধরেছেন, যে গ্যাসের যে সিলিন্ডার থাকে সেগুলো বিস্ফোরণের একটা ঝুঁকি থাকে, সেই ঝুঁকিটা আসলে এড়াতেই তারা চলমান যেই গ্যাসের একটি সংকট রয়েছে সেই সংকটটি দূর হওয়ার আগ পর্যন্ত আসলে বৈদ্যুতিক চুলাগুলোতেই বেছে নিয়েছেন। আমাদের কিছুক্ষণ আগে আসলে আমরা গ্যাসের যেই সংকট, সেই সংকটের কারণেই আসলে চুলা কিনতে এসেছিলেন এমন একজনের সাথে কথা হয়েছে। তিনি তার একটি উপলব্ধি আমাদেরকে জানালেন যে গ্যাসের সংকট থাকাকালীন আসলে গ্যাসের বিল দিতে হচ্ছে, প্রতি মাসে যা বিল আসে তাই দিতে হচ্ছে, এবং যেহেতু গ্যাস সংকট সেই কারণে যেহেতু বৈদ্যুতিক চুলার উপর তাদেরকে এখন নির্ভর করতে হচ্ছে, সেই নির্ভরতার জন্য আলাদা করে যেহেতু চুলায় রান্না করতেছে, সেক্ষেত্রে বৈদ্যুতিক চুলার জন্য আসলে আলাদা করে একটি বাড়তি অঙ্ক তাদেরকে গুনতে হচ্ছে। তো তাদের এই যেই গ্যাসের ফলে তাদের যে দুই দিক থেকে আসলে আর্থিক একটি গ্যাসের কারণে তো একটি স্বাভাবিক ভোগান্তি রয়েছে, এছাড়া যে আর্থিক একটি ভোগান্তি শুরু হয়েছে সে বিষয়টি
আর্থিক যে বিষয়টি রয়েছে, চলমান গ্যাস সংকটের পাশাপাশি আর্থিক সংকটটিও আসলে তাদেরকে বেশ যন্ত্রণা দিচ্ছে, তারা আমাদেরকে সেটি জানিয়েছেন। আমরা বাইতুল মোকাররমে আসলে এসে এখন আমরা কয়েকজন দোকানের সাথে কথা বলেছি, যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম দর্শক। এখন আমরা তেমন ক্রেতা না দেখতে পেলেও তারা বলছেন যে সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত বেশ ক্রেতা সমাগম ছিল। তারা হচ্ছে তাদের যেই পছন্দ মতো চাহিদা অনুযায়ী এবং নিজেদের যে সামর্থ্য অনুযায়ী চুলা, সেই চুলাগুলো তারা নেয়ার চেষ্টা করেছেন এবং বেশ কিছু ক্রেতা নিয়েছেন। আমরা এসেও আসলে সরেজমিন এখানে দেখেছি বেশ কিছু ক্রেতা আসলে নিজেদের পছন্দ অনুযায়ী এবং সামর্থ্য অনুযায়ী সেই চুলাগুলো নিয়েছেন। আবার অনেকে এসে শুধুমাত্র দাম দর করেই চলে যাচ্ছেন বলেও আসলে দোকানিদের কিছু ভাষ্য রয়েছে এমন। এর কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যেহেতু দেখা যায় যে ইলেকট্রিকের চুলাগুলোর এখন চাহিদা বেড়েছে আর যোগান আগের মতোই আছে তারা বলছেন, সেক্ষেত্রে হয়তো দামে দরে যে একটি বনাবনি দুপক্ষের, সেই দুপক্ষের আসলে বনাবনি হচ্ছে না বলে আসলে কেউ কেউ খালি হাতেই ফিরতে হচ্ছে তাদেরকে। তবে চলমান যেই গ্যাস সংকট, সেই গ্যাস সংকটের কারণে বৈদ্যুতিক চুলাকে একটি অস্থায়ী সমাধান হিসেবে দেখছেন আসলে নাগরিক সমাজ। এই অস্থায়ী সমাধানটা আসলে কতদিন চলবে এবং সেই সমাধানটা হওয়ার আগে সেই সংকটটি আসলে কতদিন চলবে এবং তারা চান যে অচিরেই আসলে এই সংকটটি শেষ হয়ে যাক এবং তাদের যেই দুই দিক থেকে ভোগান্তি, গ্যাস সংকটের কারণে এবং বৈদ্যুতিক বিল, অতিরিক্ত বিল পে করার জন্য যে একটি আলাদা ভোগান্তি তৈরি হয়েছে, সেটি অচিরেই শেষ হয়ে যাবে, সেটাই আসলে তারা প্রত্যাশা করছেন নাগরিক সমাজ। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু তারা বললেন যে 30 থেকে 40% বেড়েছে, যদিও আমরা এখন পর্যন্ত খুব বেশি ক্রেতার সমাগম দেখতে পাইনি। তারা এই বিষয়টি জানিয়েছেন আমাদেরকে যে সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের যেই ক্রেতা সমাগমটি ছিল সেটি বেশি ছিল এবং কিছুক্ষণ পর হয়তো বিকাল থেকে তারা আশা রাখছেন যে আরও বেশি ক্রেতা আসবেন। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ময়মনসিংহের গ্যাস সংকট জানতে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী, ময়মনসিংহের হারুন আছেন। সেখানে আমরা হারুন থেকে আসলে জানবো যে সেখানকার চলমান গ্যাস সংকটটি কেমন চলছে। দিব্য, ময়মনসিংহের অবস্থা যদি আমরা জানাই, এটি হচ্ছে যে গ্যাসের যে সংকট ছিল সেই সংকট কিন্তু কাটেনি। বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনেই কিন্তু গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ রয়েছে। তবে দু একটি ফিলিং স্টেশনে কিছু গ্যাস দেয়া হচ্ছে যারা সিএনজি চালিত যানবাহন যারা নিয়ে আসছেন তাদের, কিন্তু চাপ না থাকার কারণে যে সেই যানবাহনগুলো কিন্তু খুব বেশি টাকার সিএনজি পাচ্ছেন না। এখানে আমরা এখন যে সিএনজি ফিলিং স্টেশনটিতে রয়েছে এটি স্টার ফিলিং স্টেশন। এটি একেবারেই তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে অফিস রয়েছে সেই অফিসের ঠিক বিপরীতে স্টার ফিলিং স্টেশন। এই স্টেশনটিতে কিন্তু আজকে সকাল থেকেই কিছুক্ষণ পর গ্যাস দেয়া হচ্ছে, অর্থাৎ যে সীমিত চাপ রয়েছে সেই চাপেই এখানে গ্যাস দিচ্ছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। কিন্তু যে সমস্ত যানবাহন আসছে তারা কিন্তু তাদের যে চাহিদা, এই চাহিদার তুলনায় বেশ কম টাকার গ্যাস পাচ্ছেন। এখানে যে সিএনজিগুলো আছে, সিএনজি 100-200 টাকার বেশি কেউ গ্যাস পাচ্ছেন না। অনেকেই একবার এক চাপে গ্যাস নিয়ে আবার নেয়ার জন্য চেষ্টা করছেন, লাইনে দাঁড়াচ্ছেন। এ নিয়ে বাকবিতণ্ডা হচ্ছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। অর্থাৎ সবারই অবস্থা একই, যারা আসছেন তারা 100-200 টাকার সিএনজি নিয়ে যাচ্ছেন। অনেকেই যেটি বলছেন যে গ্যাস তারা নিয়ে যাচ্ছেন, এই সিএনজি গ্যাস নিতে আসার সময় তাদের যে গ্যাস খরচ হয়েছে সেটিই কিন্তু তারা এখান থেকে নিতে পারছেন না, বা এখানে যে টাকার গ্যাস তারা পাচ্ছেন এই গ্যাস নিয়ে তারা কি তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা সেটা নিয়েও তাদের একটা সংশয় রয়েছে। আমরা বেশ কয়েকদিন যাবতে এই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখছি যে গ্যাসের তীব্র সংকট রয়েছে। এখানে একটি ফিলিং স্টেশনে দেয়া হলেও অন্যান্য যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু গ্যাসের চাপ সংকটের কারণে কিন্তু তারা দিতে পারছেন না। আমরা চালকদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে তারা তাদের পছন্দ মতো বা তাদের যে চাহিদা মতো যে গ্যাস, সেই গ্যাস সরবরাহ না পেয়ে তারা কিন্তু অনেক সমস্যার মধ্যে রয়েছেন। এখানে বিশেষ করে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন যারা সিএনজি অটোরিকশার যারা চালক রয়েছেন তারা, কারণ তারা এই সিএনজি অটোরিকশা দিয়েই তাদের যে জীবিকা সেটি নির্বাহ করে থাকেন। কিন্তু এই সংকটের কারণে কিন্তু তারা তাদের সিএনজির গ্যাস না পাওয়ার কারণে তারা তাদের যে প্রয়োজনীয় আয় রোজগার সেটি করতে পারছেন না, যার কারণে পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা একটা সংকটের মধ্যে রয়েছেন। এবং তারা যেটি বলছেন যে সরকার যেন এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেয়, উদ্যোগ নিয়ে যেন এই গ্যাসের যে সংকট তৈরি হয়েছে সেই সংকটটি যেন দূর করা যায় সেই বিষয়ে যেন ব্যবস্থা গ্রহণ করে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং আমি যদি একটু বলে রাখি, এই
যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সিএনজি চালিত যে সমস্ত যানবাহন রয়েছে এখানে যেমন গ্যাস পাওয়া যাচ্ছে না, ঠিক একইভাবে কিন্তু বাসাবাড়ির গ্যাসও সংকট রয়েছে। আমরা খবর নিয়েছি বাসাবাড়িতেও সেভাবে গ্যাস না পেয়ে যাওয়ার কারণে গেরস্থালির কাজে বা রান্নাবান্নার কাজে কিন্তু সমস্যা হচ্ছে এবং শিল্প কলকারখানাতেও গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে ময়মনসিংহের ভালুকা এবং ত্রিশাল এলাকায় ব্যাপক শিল্প কলকারখানা রয়েছে, সবগুলো কলকারখানাই কিন্তু সমস্যার মধ্যে রয়েছে এই গ্যাস সংকটের কারণে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। গ্যাস সংকট নিয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ। গ্যাস সংকট সমাধানের সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আজ দুপুরে টেলিফোনে আলাপ করেছেন দুই প্রধানমন্ত্রী। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জানান বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন করে কোনো শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জ্বালানি সংকটের জন্য আগের সরকারের সিদ্ধান্তহীনতাকে দায়ী করেন তিনি। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। বছরের পর বছর ধরে জ্বালানি সংকটে ভুগছে দেশের শিল্প খাত। কয়েক বছর ধরেই প্রায় 100 কোটি ঘনফুট গ্যাস ঘাটতি থাকায় পণ্য উৎপাদন কমেছে। কোনো রকমে টিকে আছে শিল্প কারখানাগুলো। নতুন তৈরি কারখানাগুলো গ্যাসের জন্য অপেক্ষায় বছরের পর বছর। সম্প্রতি ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র হয়েছে গ্যাস সংকট। সেখানকার কিছু উল্লেখযোগ্য জিনিস। এমন বাস্তবতায় নতুন শিল্প কারখানার জন্য দুঃসংবাদ দিল সরকার। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন করে আর কোনো শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেয়া হবে না। সমালোচনা তো করবেনই, কিন্তু আমাদের কিছু যুক্তরাষ্ট্র নতুন করে 10% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের জন্য আগের শুল্কই বহাল থাকছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। নতুন করে কোনো শিল্পে গ্যাস কানেকশন দেয়া হবে না। কেন হলো এটা? কেন অন্তত ফর দ্য টাইম বিং এটা করতে হয়েছে? কারণ এক্সিস্টিং গুলোতে আপনি যথেষ্ট পরিমাণ গ্যাস দিতে পারছেন না। একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এনার্জি সিকিউরিটি সবচেয়ে আগে থাকার কথা ছিল, কি ছিল না। দেশের গ্যাস তোলার চেষ্টা করা হয় নাই। এলএনজির দাম খুব ফ্লাকচুয়েট করে এবং কিছু অলিগার্ককে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মারণাস্ত্র 56 SKS রাইফেল ও 7.62 গুলির ব্যবহার করেছে পুলিশ। এছাড়া মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার আগে বা পরের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি। টাইপ 56 রাইফেলের বুলেট কি আপনারা যে কেউ অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারবেন। ওটা একটা ওয়ার গ্রেড ওয়েপন। ওটা পুলিশের হাতে যাওয়ারই কথা ছিল না। পুলিশের হাতে শটগান থাকবে আর লেথাল ওয়েপন থাকবে পিস্তল, যেগুলো শর্ট রেঞ্জের। এদিকে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, সাবেক সরকারের সময় গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও পরিকল্পনা না করার কারণে সংকট তৈরি হয়েছে। যিনি শিক্ষা প্রতিষ্ঠানে নাই, যিনি কর্মে নাই, যিনি প্রশিক্ষণে নাই, এই রকম সংখ্যা হচ্ছে 40%। তার মধ্যে যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে নারীদের ক্ষেত্রে এটি 60%। এই পরিস্থিতি কেন হচ্ছে? কারণ যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে মেরুদণ্ড না রেখে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। 2034 সালের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে 60,000 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে বলেও জানান অর্থ বিষয়ক উপদেষ্টা। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। সবার আগে বাংলাদেশের স্লোগান তুলি, সরকার এখন সবার আগে বিএনপি প্রতিষ্ঠায় ব্যস্ত, এমন মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর মগবাজারের সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি তাদের 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতিও ভঙ্গ করেছে।
নির্বাচন না দিয়ে আপনি প্রশাসক দিলেন। প্রশাসক তো ছিলই, এই যে সব সিটি কর্পোরেশনের প্রশাসক একজন ছিল, সেটাকে সরাই দিয়ে আপনি আবার দলীয় লোকজন দিলেন। আর সারা দেশে আপনি এত রাজনৈতিক দল নিবন্ধিত, পার্লামেন্টে এত দল, একটা দল খুঁজে পেলেন না, সব বিএনপি পাইলেন। সবার আগে বাংলাদেশ তো সবাইকে মিলেমিশে করি না, সবার আগে বিএনপি। আওয়ামী লীগের আমলের দলীয়করণ, দুর্নীতির মহা জমজমাট যে হাট বাজার বসাইছিল, এখন তো 5 মাসেই তো আমরা এখন সেই হাট বাজারের আলামত দেখতে পাচ্ছি। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন থেকে প্রায় 150 কিলোমিটার দূরে সম এলাকায় দোকানে ভয়াবহ আগুনে 6 বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় রাত 3টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। দোকানের ভেতরের একটি আবাসিক রুমে 7 জন বাংলাদেশি ঘুমিয়েছিলেন। হুট করে আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন সবাই। ঘটনাস্থলেই মারা যান 6 জন। দগ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও কিছু জানা যায়নি। এরই মধ্যে তদন্ত নেমেছে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে। দক্ষিণ আফ্রিকায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে 6 জন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের সকলের বাড়ি নারায়ণগঞ্জে। এই ঘটনায় আহত হয়েছেন একজন। এই মুহূর্তে নারায়ণগঞ্জে নিহতদের বাড়িতে আছেন ইমরান আলী সজীব। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইমরান, জানাবেন নিহতদের পরিচয় সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? জি শাম্মী, যেমনটি বলছিলেন যে দক্ষিণ আফ্রিকার যে দুর্ঘটনায়, সেই দুর্ঘটনায় কিন্তু বাংলাদেশের 6 জন নিহত হয়েছে অগ্নিকাণ্ডে, এবং এর মধ্যে 5 জনই কিন্তু নারায়ণগঞ্জের সদর এবং ফতুল্লা থানায়। আমরা রয়েছে এই মুহূর্তে নারায়ণগঞ্জ সদর থানার নিহতের একজনের বাড়িতে। আমরা এসে যেমনটি জানতে পেরেছি, নিহতের স্বজনদের সাথে আমরা কথা বলি, যেমনটি জানতে পেরেছি যে আসলে গত রাতেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে নিহতের স্বজনরা আমাদেরকে এখনো বলতে পারেনি যে আসলে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তারা শুধু জানতে পেরেছে যে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের 6 জন নিহত হয়েছে এবং তাদের কেউই বেঁচে নেই, এবং সেই ঘটনায় কিন্তু একজন আহত হয়েছে। আমরা এখন যেই জায়গাটিতে রয়েছি, এটি হচ্ছে নারায়ণগঞ্জ সদর থানার এই একটি এলাকা। সেখানে আমরা এসেছি আপন নামে একজনের বাড়িতে। তার বাড়িতে আমরা এসে যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শোকের মাতম চলছে, এবং পরিবারের সবাই কিন্তু প্রিয় সন্তান এবং স্বজনদের হারিয়ে কিন্তু সবাই শোকাহত, এবং সবাই কিন্তু মানে কান্নাকাটি করছে। আমরা পরিচয়ের যে বিষয়টি বললেন, আমরা নাম পেয়েছি, 6 জনের নাম পেয়েছি। এর মধ্যে 5 জন হচ্ছে নারায়ণগঞ্জের, এবং আমি নামগুলো যদি একটু জানাই, যে মোহাম্মদ ফাহিম, আপন, নূর মোহাম্মদ, ফয়সাল এবং শাহিন, এই 5 জন হচ্ছে নারায়ণগঞ্জ সদর এবং ফতুল্লা থানা এলাকার আলীর টেক, ক্রোরের চর এবং তৈলখিয়ার চর এলাকার বাসিন্দা, এবং একজন রয়েছে মুন্সিগঞ্জ এলাকার, তার নাম মোহাম্মদ রাজ্জাক, মুন্সিগঞ্জ সদর এলাকার কান্দির পার তার বাড়ি। আমরা এমনটি জানতে চেয়েছি, এবং আমরা একজন প্রবাসীর সাথে কথা বলেছি, যিনি সেই দুর্ঘটনার যেই দোকানটি, যেই জায়গাটির কথা বলা হচ্ছে, সেখানে তিনি চাকরি করেছেন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সেখানে গতকাল রাতেই আসলে ঘটনাটি ঘটে, এবং অগ্নি দুর্ঘটনায় 6 জন নিহত হয়। তো এই ছিল সামনে আমার কাছে নারায়ণগঞ্জে সাউথ আফ্রিকায় নিহত 6 জন সর্বশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন ইমরান আলী সজীব। বাংলাদেশে জাপানি কোম্পানির বিনিয়োগ আরও বাড়ানোর পাশাপাশি শিল্প পার্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমার সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি। বলেন, শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। বৈঠকে মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানি প্রতিনিধি দলের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী। সময় দুদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে যৌথভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন উৎপাদনকারীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভায় এই আশ্বাস দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সামনে এসব যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী যন্ত্র দুটিকে ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, দেশীয় প্রযুক্তিতে চিকিৎসা যন্ত্র উৎপাদন ও ব্যবহার শুরু হলে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে। তিন দশকেও পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। নাগরিক সুবিধা না থাকায় বাড়ি নির্মাণের আগ্রহ হারাচ্ছেন প্লট মালিকরা। ২১,০০০ প্লট হস্তান্তরের বিপরীতে গড়ে উঠেছে মাত্র ৩ শতাধিক বাড়ি বা স্থাপনা। সম্প্রতি ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত করা হয় পূর্বাচলকে। প্রশাসক জানালেন, এরই মধ্যে নাগরিক সুবিধা নিশ্চিতে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, কাগজে কলমে সীমানা বদল হলেও মাঠ পর্যায়ের বাস্তবতায় বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্য সফল না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেরিন আনি। ৩১ বছরে হস্তান্তর হয়েছে ২১,০০০ প্লট, অথচ নির্মাণ কাজ শুরু হয়েছে মাত্র ৩ শতাধিক প্লটের। রাজধানীর উপর জনসংখ্যার বাড়তি চাপ কমাতে এবং একটি আধুনিক পরিকল্পিত নগরীর লক্ষ্যে ৬,১৫০ একর জমির উপর ১৯৯৫ সালে কাজ শুরু হয় পূর্বাচল নতুন শহর প্রকল্পের। প্রায় ৮,০০০ কোটি টাকার এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালে, কিন্তু এখনও এই প্রকল্পের কাজ করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। কথা হলো প্লট মালিক জহিরুল ইসলামের সঙ্গে। ২০০৯ সালে পূর্বাচলে প্লট বরাদ্দ পেলেও কাজ শুরু করেন ২০২৫ সালে। নাগরিক সুবিধা না থাকায় আগ্রহ পাননি বাড়ি নির্মাণের। প্রশ্ন ছিল, এখন কি তবে নাগরিক সুবিধা মিলেছে? নাগরিক যে সুবিধাগুলো থাকার কথা ছিল, রাজুক বলছিল এগুলো হবে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক বাতি, তারপর সেফটি সিকিউরিটি, এইসবের অভাবে আমি শুরু করতে পারি নাই। তো আমাদের প্ল্যান পাস করানোর সময় আমাদের এখানে মেয়াদ দেওয়া ছিল ৩ বছর। তো আমি এখন বাধ্য হয়েই আবার শুরু করে দিয়েছি এইসব সুবিধা ছাড়াও। আরেকজন প্লট মালিক শাহজান মিয়াও জানালেন তার কথা। ২০১৪ সালে প্লট বরাদ্দ পেয়েও এখনও পড়ে আছে তার জায়গা। রাজুকের জটিলতার কারণে লেন্দি হচ্ছে, নাগরিক সুবিধা আমরা পাচ্ছি না। যেমন পানি, বিদ্যুৎ আছে কিন্তু রোড লাইট নাই এবং নিরাপত্তা নাই। পরিকল্পনা অনুযায়ী পূর্বাচলের ৩০টি সেক্টরের আবাসিক প্লটের বেশিরভাগেরই নেই সীমানা প্রাচীর। অব্যবহৃত জায়গাগুলো কাজে লাগিয়ে অনেক মালিক বা স্থানীয় কৃষকদের দেখা যায় চাষাবাদ করতে। এছাড়া বহিরাগতদের অবাধ চলাচল এবং রাজুকের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক জটিলতায় মালিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এখানে হলো গ্যাসের সমস্যা, বাজারের সমস্যা, যাতায়াতের গাড়ির সমস্যা। আজ আবার ৪ বছর বাড়ি করছি, কিন্তু এখনো স্কুল কলেজের কোনো খবরই নাই। এই যে অবস্থা, তারা কেউ দেখাও না। আমরা মনে হচ্ছে যে পূর্বাচল নতুন শহরে আছি, কিন্তু না, আমরা এখন একটা গ্রামের পরিবেশে আছি। তবে সম্প্রতি নিকারের বৈঠকে পূর্বাচলকে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতা থেকে ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত করা হয়েছে। এতে পড়ে থাকা খালি প্লটে বাড়ি নির্মাণে অচলাবস্থা কেটে যাবার পথ কি তাহলে তৈরি হলো? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, এরই মধ্যে নাগরিক সুবিধা নিশ্চিতে ইতোমধ্যে রাজুকের সাথে সমন্বয় করে প্রাথমিক রূপরেখা ও প্রস্তুতি শুরু করেছে তারা। আমরা রাজুক সহ বসে একটা সিদ্ধান্ত নিয়ে অপারেশনে চলে যাব। সেখানে আমাদের প্রশাসনিক ভবন থাকবে, জোনাল অফিস থাকবে। যখন কাজগুলো শুরু হয়ে যাবে তখন যারা এখানে প্লট মালিকরা যারা আছেন তারা নিজ উদ্যোগেই দেখবেন সেখানে কাজ শুরু করে দিবে। হয়তোবা তারা রাজুকের কাছে আবেদন করে একটা সময়সীমা নির্ধারণ করতে পারে। প্রশাসনিক জটিলতা দূর করতে এবং পূর্বাচল নতুন শহরকে বাসযোগ্য করতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তবে কবে থেকে এই প্রকল্প শুরু হবে সে প্রশ্ন এড়িয়ে গেলেও প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এটাকে যাতে বাসযোগ্য করা যায় অতি দ্রুত, শুধু এটা না, আমরা ঝিলমিল সহ আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি। যারা প্লট বরাদ্দ গ্রহীতা, বিভিন্ন প্রতিষ্ঠানের বা ব্যক্তিগত, তাদের সঙ্গে আমরা মত বিনিময় করতেছি, তারা কেন যাচ্ছে না, তারা যেগুলো চায় এবং তাদের যাতে দ্রুত ফাইলগুলো নিষ্পত্তি হয় সেই ব্যাপারে একদম সিরিয়াস ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে।
তবে নগর পরিকল্পনাবিদরা মনে করেন কাগজে কলমে সীমানা বদল হলেও মাঠ পর্যায়ের বাস্তবতায় বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্যটি এখানে পুরোপুরি বিফল হওয়ার ঝুঁকিতে পড়েছে। এটা কিন্তু সরকারের যে বিকেন্দ্রীকরণের ধারণা সেটার বিপরীত পথে আমরা হাঁটছি। তাহলে ঢাকা আরও বড় হচ্ছে, ঢাকার প্রভাব আরও বড় হবে, ঢাকামুখীতা আরও বাড়বে। বরঞ্চ এটাকে আলাদা সিটি কর্পোরেশন কিংবা নারায়ণগঞ্জের সাথেও যদি না হতো তাহলে কিন্তু ঢাকামুখীতা আর কমতো। সঠিক পরিকল্পনা, উন্নয়ন নিয়ন্ত্রণ এবং আইনের শাসন নিশ্চিত হলেই পূর্বাচল বাসযোগ্য নগর হিসেবে গড়ে উঠবে বলে মত তাদের। নারায়ণগঞ্জ এবং গাজীপুরের প্রশাসনিক জটলা থেকে মুক্ত হয়ে পূর্বাচল এখন পুরোপুরি ঢাকার অংশ। যে পূর্বাচলকে ঘিরে নাগরিকরা একটি আধুনিক স্বপ্নের নগরীর প্রত্যাশা করেছিলেন, 3 দশক ধরে তা আটকে ছিল 3 জেলার প্রশাসনিক গোলকধাঁধায়। তবে ঢাকা সীমানার সাথে যুক্ত হয়ে সেই জটলা এখন কেটেছে। তবে এখন মূল চ্যালেঞ্জ রাজুকের কাগজে কলমের মাস্টার প্ল্যান আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক সেবার মধ্যে সমন্বয় কতটা দ্রুত বাস্তবায়িত হয়। পানি, গ্যাস আর নিরাপত্তার মতো মৌলিক চাহিদাগুলো যদি আগামী দিনগুলোতে নিশ্চিত করা না যায়, তবে এই নতুন শহর পুরোটাই শুধুই প্লটের এক বিশাল মরুভূমি হয়েই থেকে যাবে। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হামির উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হচ্ছে। এতে দেশে হাম ও হামির উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 828 জনই। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে হামে প্রাণ হারিয়েছে 95 জন শিশু, আর উপসর্গ নিয়ে মৃত্যু হচ্ছে আরও 733 শিশুর। গত 24 ঘন্টায় হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 799 জন। এতে সারা দেশে হামের উপসর্গজনিত রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,25,544 জনই। এছাড়া 24 ঘন্টায় 105 জন শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। ফলে দেশে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হচ্ছে 15,660 জন। দেশের বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিএসটিআই এর একজন প্রতিনিধি, বুয়েটের একজন বিশেষজ্ঞ শিক্ষক সহ গঠিত কমিটিকে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সম্প্রতি ইএসডিও নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার গবেষণায় দেখা যায়, বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি 100 গ্রাম টুথপেস্টে 20 থেকে 320টি পর্যন্ত প্লাস্টিক কণা রয়েছে এবং শিশুদের 6টি টুথপেস্টের মধ্যে 4টিতেও এই কণা পাওয়া গেছে। সন্তুষ্ট হয়ে আমাদেরকে রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে 15 দিনের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এই মামলাটা 25/8/2026 তারিখে আবার এই মামলাটা লিস্টে থাকবে। আটক আন্দোলনকারীদের মুক্তি দিতে একদিনের আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। এর মধ্যে তাদের না ছাড়লে আবারও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। শেষ মুহূর্ত পর্যন্ত বিক্ষোভকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে সিজেপির মুখপাত্র। এদিকে আন্দোলনে সহিংসতার জেরে সিসিটিভি ফুটেজ দেখে 2873 জনকে শনাক্ত করেছে পুলিশ, যদিও তাদের বিরুদ্ধে আগেই বিভিন্ন অপরাধের মামলা ছিল। আরও জানাচ্ছেন তানফির জন। আন্দোলনের মুখে ককরোচ জনতা পার্টি ও শিক্ষার্থীদের দাবি মেনে নিতে বাধ্য হয় মোদী সরকার। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিক্ষোভকারীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও পুলিশি হামলার বিচারের দাবিও মেনে নেওয়ার আশ্বাস পায় ককরোচ জনতা পার্টি। তবে বিহার ও বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে সিসিটিভি ফুটেজ দেখে শত শত শিক্ষার্থীকে নজরদারি, গ্রেপ্তার ও হয়রানি করার অভিযোগ উঠেছে। এমন অবস্থায় আটক বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারকে একদিনের সময় বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি। এ বিষয়ে লিখিত প্রতিশ্রুতি না দিলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে সিজেপি জানায়, দেশের কোথাও কোনো বিক্ষোভকারী শিক্ষার্থীর বিরুদ্ধে জবরদস্তি বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এরই মধ্যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সহায়তায় আইনি পোর্টাল ও সুরক্ষা তহবিল চালু করেছে সিজেপি। हमारे प्रोटेस्ट को कॉल ऑफ किया था
বিক্ষোভের হুঁশিয়ারির পরই ককরোচ জনতা পার্টির সঙ্গে গভীর রাতে বৈঠকে বসে সরকারের প্রতিনিধি দল। 3 ঘন্টার বৈঠক শেষে সিজিপি মুখপাত্র জানান, মামলা প্রত্যাহার, আটকদের মুক্তি ও ভবিষ্যতে কোনো ব্যবস্থা না নেওয়া সহ তাদের সুরক্ষায় সরকার পুনরায় প্রতিশ্রুতি দিয়েছে। শুধু দিল্লি নয়, আসাম, বিহার সহ অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। जो वादे किए थे सरकार ने, हमें आशंका है कि वो शायद वादे नहीं रखे जाएंगे। तो वो साथ में ये गवर्नमेंट ऑफ बिहार होम डिपार्टमेंट का जो प्रेस रिलीज है जिसमें उन्होंने बोला है कि सारे एफआईआर वापस लिए जाएंगे प्रोटेस्टर्स के खिलाफ एंड फ्यूचर में भी कोई एक्शन नहीं लिया जाएगा, वो प्रेस रिलीज लेके आए थे। एंड साथ साथ हम लोग बैठ के ये डिस्कस कर रहे थे कि कौन कौन से दूसरे गवर्नमेंट्स हो सकते हैं, स्टेट गवर्नमेंट्स, जो ऐसे सिमिलर नोटिफिकेशंस निकाले जिससे प्रोटेस्टर्स को कोई हार्म ना आए। এদিকে যন্তর মন্তরে আন্দোলনের সহিংসতার ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। ফেসিয়াল রিকগনিশন ও পূর্বের রেকর্ড ঘেটে এরই মধ্যে প্রায় 3000 অপরাধীকে শনাক্ত করেছে পুলিশ, যাদের মধ্যে অন্তত 989 জনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, ডাকাতি এবং যৌন নিপীড়ন সহ একাধিক মামলার রেকর্ড রয়েছে। এছাড়া এসব অপরাধীর অনেকের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও রয়েছে বলে দাবি পুলিশের। এদিকে সিজিবির ভবিষ্যৎ কর্মকৌশল শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এছাড়া পাঞ্জাব প্রদেশে প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তানভীর জনি, এখন বিশ্ব। ওয়ানডে অধিনায়কের পদ হারাতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। অ্যাওয়ে সিরিজগুলোতে প্রত্যাশিত ফল না পাওয়ায় নতুন নেতৃত্ব খুঁজছে বিসিবি। আগামীকালের বোর্ড সভা শেষে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত, যদিও সবই নির্ভর করছে বোর্ড সভাপতি তামিম ইকবালের উপর। বিস্তারিত প্রতিবেদনে। সত্যিই কি অধিনায়ক বদল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে? ওয়ানডে ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ অধ্যায়টাও একেবারেই শেষের কাছাকাছি। ক্রিকেট বোর্ডের ভেতরের খবর, আগামীকালের বোর্ড মিটিং থেকেই আসতে পারে অধিনায়ক বদলের চূড়ান্ত সিদ্ধান্ত। এরই মাঝে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাস উল্লেখ করেছে, মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন দাসের হাতে ওয়ানডে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিতে চায় বিসিবি। বিসিবির একাধিক সূত্রের কাছে এমন গুঞ্জন নিয়ে জানার চেষ্টা করেছে এখন টিভি। ভিন্ন ভিন্ন সূত্র থেকে পাওয়া একাধিক তথ্য অনুযায়ী অধিনায়ক বদলের সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত, যদিও ক্রিকেট অপারেশনসের প্রধান হিসেবে বোর্ড সভাপতি তামিম ইকবালই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। আর সেই তথ্য আসতে পারে আগামীকালের বোর্ড সভা থেকে। 2027 বিশ্বকাপের আগে নতুন অধিনায়ককে পর্যাপ্ত সময় দিতে কিছুটা আগে ভাগেই অধিনায়ক বদলের কাজ শেষ করতে চায় বিসিবি। ক্রিকবাজের খবর অনুযায়ী শুরুতে নাজমুল হোসেন শান্তকেই অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়েছিল, যদিও পরবর্তীতে টি-20 অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে দলের জন্য পছন্দ করা হয়েছে। এর মাধ্যমে সাদা বল এবং লাল বলের জন্য আলাদা আলাদা অধিনায়ক পাচ্ছে টাইগার ক্রিকেট। 2025 সালের জুনে ওয়ানডে অধিনায়ক হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ঘরের মাঠে একাধিক সিরিজ জিতলেও দেশের বাইরে মিরাজের অধিনায়কত্ব ছিল একেবারেই গড়পড়তা। তার অধীনে 13 ম্যাচ থেকে মাত্র 2 জয় পেয়েছে বাংলাদেশ, সঙ্গে পারফরমেন্স ছিল পড়তির দিকে। 2027 সালে আফ্রিকার মাটিতে বিশ্বকাপ বিবেচনায় তাই অধিনায়ক বদলের সিদ্ধান্তে আসতে যাচ্ছে বিসিবি। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।